আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেখান থেকে তোমাদের প্রায় সবগুলা অ্যাডমিশন পরীক্ষায় একটা না একটা প্রশ্ন থাকে। আজকে যে ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। প্রথম বিদ্রোহী কবি মানে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি তো আমরা পড়ে আসছি কাজী নজরুল ইসলাম, কিন্তু প্রথম বিদ্রোহী কবি কে? তো প্রথম বিদ্রোহী কবি হচ্ছে তোমার মাইকেল মধুসূদন দত্ত। আজকে আমরা আলোচনা করব মাইকেল মধুসূদন দত্ত, যাকে বলা হইতেছে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। প্রথম বিদ্রোহী কবি কেন বলা হইতেছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। আচ্ছা, প্রথমেই দেখি তার নামটার মধ্যে আমরা কিছু পাই কিনা। প্রথমত যে বিষয়টা আছে, দেখো মাইকেল, তো তার মাইকেল শব্দটা কিভাবে আসলো তার এখানে? তার নামটা কি আগে থেকেই মাইকেল ছিল? না, সে তোমার 1843 সালে 1843 সালে কি করছে, তার যে হিন্দু ধর্ম ওইটা পরিত্যাগ করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছে, যার কারণে তার নামের সাথে আসছে কি মাইকেল। দেখো এখানে মাইকেল মধুসূদন দত্ত, এখানে যে মধুসূদন আছে এই মধুসূদনের সুদন, এই সুদন শব্দের অর্থ হচ্ছে হত্যাকারী। তোমাদের ম্যাক্সিমাম অ্যাডমিশন পরীক্ষায় যদি বিগত সালে প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করো, দেখবা প্রশ্ন আসছে যে সুদন শব্দের অর্থ কি। তো সুদন শব্দের অর্থ হচ্ছে তোমার হত্যাকারী। সুদন শব্দের অর্থ কি? হত্যাকারী। তো আমরা একটু বিস্তারিত বিষয়গুলো দেখবো মাইকেল মধুসূদন থেকে। তো মাইকেল শব্দটা কিভাবে আসছে, যেহেতু সে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছে, হিন্দু ধর্ম পরিত্যাগ করে, যার কারণে তার নামের আগে কি আসছে মাইকেল। এই মাইকেল অর্থাৎ সে খ্রিস্ট ধর্ম দীক্ষিত হওয়ার ফলে তার বাবা তাকে ত্যায্য পুত্র করছিল। পরবর্তীতে এখানে আমরা কি পাইছি, সুদন। সুদন শব্দের অর্থ কি? সুদন শব্দের অর্থ হচ্ছে হত্যাকারী। আচ্ছা, আমরা একটু দেখি সে কত সালে জন্মগ্রহণ করছে। সে জন্মগ্রহণ করছে 1800 সে জন্মগ্রহণ করছে তোমার 1824 সালে 25 জানুয়ারি। কোথায় জন্মগ্রহণ করছে? যশোর জেলায় কেশবপুর থানার। এখানে সবচেয়ে বেশি যেটা আসে গ্রামটা আসে। গ্রামটা কি? সাগরদাড়ি গ্রাম। কোন গ্রাম? সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করছে। তাকে বলতেছে বাংলা আধুনিক বাংলা কবিতার জনক। পরে বলতেছে তোমার বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। দেখো, তাকে বলতেছে কি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। আমরা কি জানি বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কি? বিদ্রোহী কবি অবশ্যই কাজী নজরুল ইসলাম। যখন বলবে প্রথম বিদ্রোহী কবিকে, তখন তোমার বলতে হবে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তকে প্রথম বিদ্রোহী কবি বলার পেছনে তার যে রচনাগুলো আছে, রচনা শৈলী আছে, এগুলো গতানুগতিক ধারার বাইরে গিয়ে সে রচনা করছে। যেমন একটা প্রচলিত তোমার ছন্দ ছিল যেটার নাম ছিল পয়ার। প্রচলিত ছন্দের নাম কি ছিল? পয়ার। অর্থাৎ একটা পদের পর একটা বাক্যের বা একটা বাক্যের মিল বন্ধন ছিল, অর্থাৎ কবিতার মধ্যে একটার পর একটা মিল বন্ধন ছিল, এটা বলতেছে পয়ার। এই মিলটা বঙ্কিমচন্দ্র মাইকেল মধুসূদন আইসে কি করছে, ভেঙে ফেলছে। সে নতুন একটা ছন্দ আবিষ্কার করেছে, যেটা বলছে অমিত্রাক্ষর ছন্দ। কোন ছন্দ? অমিত্রাক্ষর ছন্দ। যার কারণে বলতেছে তাকে কি প্রথম বিদ্রোহী কবি, প্রথম মহাকবি ও প্রথম আধুনিক কবি হিসেবে বিবেচিত। তাই কিন্তু একটা মহাকাব্য আছে কি, মেঘনাদবধ কাব্য। আচ্ছা, তিনি লিখতেন কোন ছন্দ নামে? তিনি তিমতি প্যানপয়েন ছন্দ নামে লিখতেন। তার আরেকটা ছন্দ নাম আছে এ নেটিভ। এ নেটিভ। নেটিভ। তোমরা যে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক দেখো, ওই নীলদর্পণ নাটকটা কিন্তু ইংরেজিতে অনুবাদ করছে কে? মাইকেল মধুসূদন দত্ত। নেটিভ ছন্দ নামে অনুবাদ করছে আর কি। আচ্ছা, এটা হচ্ছে তোমার মাইকেল মধুসূদন দত্তের ক্ষেত্রে তার যে পরিচিতিটা মূলত বলা যায়। আমরা একটু সাহিত্যকর্মের দিকে একটু দেখবো, তার বিশেষ কৃতিত্ব কোন দিকে। বিশেষ কৃতিত্ব হচ্ছে তিনি একটা ছন্দ প্রবর্তিত করছে, যেটার নাম হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। এই অমিত্রাক্ষর ছন্দটা কি? এটার মধ্যে মেলবন্ধনটা থাকতেছে না, অর্থাৎ গতানুগতিক যে আমরা বললাম পয়ের একটা ছন্দ, এক পদের পর বা একটা বাক্যের বা একটা বাক্যের যে মিল, এই মিলটা না দেখে নতুন একটা ছন্দ যেটা হয়েছে। পরবর্তীতে আছে তার শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে মেঘনাদবধ কাব্য, যাদেরকে আমরা বলতেছি একটু আগে মহাকাব্যের কবি বলা হইতেছে। এই ছন্দে তার সফল প্রয়োগ ঘটাইছে মেঘনাদবধ কাব্যে। তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটা আছে, ওই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা কিন্তু এই মেঘনাদবধ কাব্য থেকে নেওয়া হয়েছে। মেঘনাদবধ কাব্যে 9টা স্বর্গ আছে। কয়টা স্বর্গ আছে? 9টি স্বর্গ। ওই 9টা স্বর্গের ষষ্ঠ স্বর্গ থেকে বিভীষণের প্রতি মেঘনাদ নেওয়া হয়েছে। বধূ বা বদ নামক যে স্বর্গটা, ওইখান থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এটা বলা হইতেছে 14 মাত্রার অমিল প্রহমান জ্যোতিষাধীন অক্ষরবৃত্ত ছন্দ বলতেছে। জ্যোতিষাধীন অক্ষরবৃত্ত ছন্দ বলতেছে। আমরা যদি মাইকেল মধুসূদন দত্তের একটু সাহিত্যের দিকে লক্ষ্য করি, তিনি কিন্তু প্রথম সনেট রচয়িতা করছে। সনেট তো ইংরেজি সাহিত্যে বলি, বা যদি তোমার বলা হয় সনেটের রচয়িতা কি, সবটা যদি সামগ্রিক বিষয় তাহলে বলবো পেত্রাক। আর বাংলা সাহিত্যের ক্ষেত্রে কি এটা? মাইকেল মধুসূদন দত্ত। দেখো, প্রথম তার কাব্যের মধ্যে কোনটা ছিল? 3টা কাব্য আছে এখানে। প্রথম কাব্য হচ্ছে তোমার তিলোত্তমা সম্ভব কাব্য। এটা হচ্ছে বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম তার কাব্য গ্রন্থ। এখন তিলোত্তমা সম্ভব যে কাব্যটা আছে, এই তিলোত্তমা শব্দের অর্থ কি তোমরা কি জানো? তিলোত্তমা শব্দের অর্থ হচ্ছে সুন্দর।
তিলোত্তমা শব্দের অর্থ কি? তিলোত্তমা শব্দের অর্থ হচ্ছে সুন্দর। তিলোত্তমা সম্ভব কাব্য, এটা বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দে প্রথম কাব্যগ্রন্থ। যদি বলে মাইকেল মধুসূদন দত্তের প্রথম রচনা কোনটি, তখন তোমার বলতে হবে ক্যাপটিক লেডি, অর্থাৎ সে প্রথম এটা রচনা করছিল ইংরেজি ভাষায় আর কি, কিন্তু প্রথম রচনা এটাই তার, ক্যাপটিক লেডি। ক্যাপটিক শব্দের অর্থ হচ্ছে বন্দি। আচ্ছা দেখো পরে আছে বজ্রঙ্গনা কাব্য, বীরঙ্গনা কাব্য। বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্য বলা হইতেছে কোনটাকে? বীরঙ্গনা কাব্যকে। আর বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রথম কাব্যগ্রন্থ কোনটা? তিলোত্তমা সম্ভব কাব্য। এই তিনটা কাব্য মনে রাখবা। এই তিনটা কাব্যের মধ্যে তিলোত্তমা শব্দের অর্থ কি? তিলোত্তমা শব্দের অর্থ হচ্ছে তোমার সুন্দর। আচ্ছা পরে আছে চতুর্দশপদী কবিতাবলী। বাংলা সাহিত্যে প্রথম সনেট সংকলন। তো তোমরা এটাও বলতে পারো বাংলা সাহিত্যে প্রথম সনেট সংকলনের রচয়িতা কি? অবশ্যই মাইকেল মধুসূদন দত্ত। বঙ্গভাষা নামে তার একটা কবিতা আছে, সনেট কবিতা। বঙ্গভাষা নামে একটা তার কবিতা প্রথম আর কি। দ্য ক্যাপটিক লেডি তার প্রথম প্রকাশিত গ্রন্থ, যেটা একটু আগে বললাম, তোমাদেরকে বললাম। আর কি কি আছে? বাংলা ভাষা মেঘনাদ বধ কাব্য যেটা আছে বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্য, যেটা রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত। এখানে মূলত করুণ রসের বিবরণ এখানে দিছে। তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদ যে প্রবন্ধ কবিতাটা আছে ওইখানেই বিস্তারিত যে বিষয়গুলো আছে এগুলো তোমরা ওইখানে পেয়ে যাবা মেঘনাদ বধ কাব্যে। আচ্ছা তার আরো কিছু সাহিত্যকর্ম আছে, যেমন নাটক আছে। নাটকের মধ্যে প্রথমটা হচ্ছে তোমার কি? শর্মিষ্ঠা। কি আছে? শর্মিষ্ঠা। তো শর্মিষ্ঠা নাটকের বিশেষত্ব কি? শর্মিষ্ঠা যে নাটকটা আছে এটা বিশেষত্ব হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক বলতেছে। বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক বলতেছে শর্মিষ্ঠাকে। পরে আছে কি? পদ্মাবতী। তো পদ্মাবতী নাটকটা হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম সার্থক কমেডি নাটক, অর্থাৎ এটা হাস্যরসাত্মক ভিত্তিক। আর ট্র্যাজেডি বললে এটা অবশ্যই করুণ রসের বিবরণ দিবে। তো এটা আবার কোনটার অবলম্বনে রচিত হয়েছে? গ্রিক পুরাণে অ্যাপল অফ ডিসকর্ড একটা, এটার অবলম্বনে এই যে তোমার পদ্মাবতী নাটকটা এটা রচনা করা হয়েছে। পরে আছে তোমার মধুসূদন দত্ত সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগটা কোথায় করেছে? সে যে নতুন একটা ছন্দের প্রবর্তন করছে, অমিত্রাক্ষর ছন্দ। প্রচলিত যে ধারার ছন্দ ছিল পয়ার, ওইটা বাদ দিয়ে সে অমিত্রাক্ষর ছন্দে যে প্রবর্তন করছে, এটা সবল প্রয়োগ কোন কাব্যে করছে? সে তিলোত্তমা সম্ভব কাব্যে। আমরা কিন্তু ওইদিকে পড়ে আসছি। আবার তিলোত্তমা শব্দের অর্থ কি? তিলোত্তমা শব্দের অর্থ হচ্ছে সুন্দর। পরে আছে যারা একটা নাটক কৃষ্ণ কুমারী। দেখো কৃষ্ণ কুমারী এটা একটা ঐতিহাসিক নাটক, এটা এবং ট্রেজেডি নাটক বলা যায়, একটা সার্থক ট্রেজেডি তার কৃষ্ণ কুমারী। এটা ইলিয়াম টোটের যে একটা রাজস্থান নামক গ্রন্থ ওইটা অনুকরণে রচনা করা হয়েছে বা কাহিনীটা সংগ্রহ করা হয়েছে। তো এখন তার একটা গদ্য রচনা আমরা দেখবো। দেখো গদ্য রচনার ক্ষেত্রে কি আছে? হেক্টর বধ প্রহসন আছে। প্রহসনটা বেশিরভাগ সময় আসে যে নিচের কোনটি মধুসূদন দত্তের প্রহসন। তো দুইটা প্রহসন আছে এখানে, একে কি বলে? সভ্যতা বা বুরশালিকের গারেরো। এখন বুরশালিকে গারেরো নিয়ে তোমার মাঝে মধ্যে এক কথায় প্রকাশ আসে, বলে বুরশালিকে গারেরো বলতে কি বোঝায়? এটা মূলত বুড়োর বিমূর্তি বোঝায়, অর্থাৎ একজন বৃদ্ধ মানুষ মানে অন্য টাইপ যে কথাবার্তা এইগুলো যখন বলে তখন বলছে বুরশালিকের গারেরো। তো এই দুইটা জিনিস এখানে আছে, একে কি বলে? সভ্যতা, বুরশালিকের গারেরো, দুইটা প্রহসন। এই প্রহসন গুলো তোমরা একটু দেখে নিবা। তো এই হচ্ছে মূলত মাইকেল মধুসূদন নিয়ে তোমাদের যেগুলো মূলত মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা আসার মতো, অর্থাৎ তার সাহিত্যকর্ম, তার যে ছদ্মনাম বা আদার্স যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো। তো মাইকেল মধুসূদন দত্তকে কেন বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবি বলা হইতেছে, আর হচ্ছে প্রথম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তোমরা জানতেছো। পাশাপাশি তার কাব্যগ্রন্থ আছে, একটা মেঘনাদ বধ কাব্য আছে, আর আছে কি নাটক আছে। এই বিষয়গুলা কোনগুলা বেশি ইম্পর্টেন্ট, এই ছিল মূলত মাইকেল মধুসূদন নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা। মাইকেল মধুসূদন নিয়ে যদি বিস্তারিত আলোচনা করতে হয় অনেকটা সময়ের বিষয় আছে, একটা ক্লাসই দরকার হয় মোটামুটি। তো এইখানে এই যে সাহিত্যকর্মগুলা আর তার যে তোমার বিশেষ কৃতিত্ব, এইগুলা দেখলে তোমার একটা নাম্বার এখান থেকে তোমরা অ্যাডমিশনে কমন পাবে। যারা গুচ্ছতে এক্সাম দিতেছো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক বলা যাইতে পারে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে মূল বিষয়। এছাড়াও যারা তোমরা ভর্তি পরীক্ষার্থী, বিশেষ করে এখন তো সব এক্সাম অ্যাডমিশনের শেষের দিকে, আর যারা গুচ্ছ এক্সামের চিন্তা ভাবনা আছে তোমাদের কিভাবে পড়াশোনা করতে হবে, অবশ্যই স্মার্টলি পড়াশোনাটা আগায় নিবা। পাশাপাশি হচ্ছে টার্গেট নিয়ে পড়াশোনার চেষ্টা করবা। তোমাদের সময় কিন্তু বেশি নাই, আর যদি তোমাদের লাস্ট টাইম হয়, ধরো সেকেন্ড টাইমও তোমরা দিতে পারবা না, মানে তোমরাই সেকেন্ড টাইম, লাস্ট অপশন হচ্ছে তোমার গুচ্ছ। তো তোমার পড়াশোনাটা ওইভাবেই করা উচিত। আমাদের গুচ্ছে নিয়ে তোমার রিভিশন বেস প্লাস হচ্ছে এক্সাম বেস চলতেছে। তোমরা চাইলে এটাতে এনরোল হয়ে নিজেদের এখানে একটা কমপ্লিট প্যাকেজ পাইতেছে। ওই প্যাকেজে তোমাদের যাবতীয় যা কিছু আছে সবকিছু এখানে দেওয়া আছে। তোমরা চাইলে এটাও দেখে নিতে পারো। এখানে তোমরা কোন কোন বিষয়গুলো পাবা সবকিছু দেওয়া আছে। পাশাপাশি যদি মনে করো আমরা শুধু এক্সাম বেসে ভর্তি হবো, সেক্ষেত্রে এক্সাম বেসের ব্যবস্থা আছে, এখানেও তোমরা ভর্তি হয়ে নিতে পারো। আমাদের আবার সেকেন্ড টাইম নিয়ে যাতে প্রিপারেশন তোমাদের আছে, আমাদের সেকেন্ড টাইম নিয়ে প্রি অ্যাডমিশন বুকিং চলতেছে, তোমরা চাইলে ওইটাও দেখতে পারো। তো এই ছিল মূলত বঙ্গীয় মাইকেল মধুসূদন দত্ত নিয়ে
তোমাদের আশার মতো এই অল্প জায়গা থেকে একটা নাম্বার আশা করি তোমরা পেয়ে যেতে পারো। যারা অ্যাডমিশন পরীক্ষার্থী বা হচ্ছে সামনে পরীক্ষা দিবা, তারা এই বিষয়গুলা বা এই ভিডিওটা দেখে নিতে পারো। আশা করি তোমাদের জন্য খুবই ভালো হবে।